আচ্ছা, এখানে দেখ টু ফেজ, যেহেতু কথাটা আমাদের টু ফেজ আছে, তার মানে বুঝতেই পারছিস এইখানে আমরা যে অঙ্কগুলো, যে ধরনের অঙ্কগুলো প্রবলেমগুলো করব, সেখানে তোকে কিন্তু দুটো ফেজেতে সিমপ্লেক্স টেবিল ড্র করতে হবে। ঠিক আছে, অর্থাৎ একবার ফেজ ওয়ানে একবার সিমপ্লেক্স টেবিল ড্র করব, আর একবার তোকে ফেজ টু তে আরেকবার তোকে সিমপ্লেক্স টেবিল ড্র করতে হবে, এবং ফাইনালি যে আমাকে অপটিমাল সলিউশনটা বার করতে হবে বা অপটিমালিটি কন্ডিশন স্যাটিসফাই করে বার করতে হবে। এবার প্রশ্ন আসছে যে এখানে তাহলে অবজেক্টিভ ফাংশনটা কিভাবে লিখবো, বা যখন কনস্ট্যান্ট গুলো থাকবে, ঠিক আছে, সেই কনস্ট্যান্ট গুলোকে আগের মেথডে যখন দেখছিলাম যে বিগ এম মেথডের ক্ষেত্রে যখন গেটার ইকুয়াল টু সাইন থাকছিল, তখন সেখানে আমরা দেখেছিলাম কি না, গেটার ইকুয়াল টু সাইনটাকে তোলার জন্য একটা সারপ্লাস ভেরিয়েবল এবং তার সাথে একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করেছিলাম। ঠিক আছে, এবং সেই সারপ্লাস আর্টিফিশিয়াল ভেরিয়েবল গুলো অবজেক্টিভ ফাংশনে যথাক্রমে জিরো কোএফিসিয়েন্টে আর -n কোএফিসিয়েন্টে আমরা অবজেক্টিভ ফাংশনেতে অ্যাড করেছিলাম। তাহলে প্রশ্ন আসছে যে এই মেথডের ক্ষেত্রে যখন গেটার ইকুয়াল টু সাইন থাকবে, লেসার ইকুয়াল টু সাইন নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ লেসার ইকুয়াল টু সাইনটাকে ইকুয়াল টু করে তুলতে গেলে বা ইকুয়ালিটি আনতে গেলে তোকে একটা তো স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করে করতে হবে। এবার সারপ্লাস ভেরিয়েবল যখন তুই বা আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাড করে যখন তুই গেটার ইকুয়াল টু সাইনকে ইকুয়াল টু সাইনে কনভার্ট করবি, তখন সবই ঠিক আছে, আগের মতো করেই হবে। কিন্তু অবজেক্টিভ ফাংশনে যখন তুই লিখবি, ঠিক আছে, সারপ্লাস ভেরিয়েবলে, তখন সারপ্লাস ভেরিয়েবলটা অবজেক্টিভ ফাংশনে জিরো কোএফিসিয়েন্টে অ্যাড হবে, কিন্তু আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা তখন কিন্তু -m এর বদলে -1 কোএফিসিয়েন্টে অবজেক্টিভ ফাংশনেতে অ্যাড করতে হবে। কারণ এখানে এম আনার কোনো ব্যাপার নেই বিগ এম এ মেথডে। বিগ এম যেহেতু বলছিলাম, সেই জন্য এমটা একটা ভেরি বিগ পজিটিভ কোয়ান্টিটি ওখানে আমরা আনছিলাম। কিন্তু এইখানের ক্ষেত্রে টু ফেজ সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ভেরিয়েবল এবং সারপ্লাস ভেরিয়েবল অ্যাড করে তোকে গেটার ইকুয়াল টু সাইনটাকে ইকুয়াল টু সাইনে কনভার্ট করে নিতে হবে কনস্ট্যান্ট গুলো লেখার সময়। আর অবজেক্টিভ ফাংশনে যখন লিখবি, তখন সারপ্লাস ভেরিয়েবলটাকে জিরো কোএফিসিয়েন্টে লিখবো এবং আর্টিফিশিয়াল ভেরিয়েবলটাকে -1 কোএফিসিয়েন্টে তোকে লিখতে হবে। আর একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, এখানে দুটো যেহেতু ফেজ আছে, ঠিক আছে, আমাদের ফেজ ওয়ানের জন্য অবজেক্টিভ ফাংশন কিন্তু আলাদা হবে, আর ফেজ টু এর জন্য অবজেক্টিভ ফাংশন কিন্তু আলাদা হবে। এবার প্রশ্ন আসছে যে ফেজ ওয়ান বা ফেজ টু এতে এখানে অবজেক্টিভ ফাংশন কিভাবে কি নেবো। না, ফেজ ওয়ানে যখন অবজেক্টিভ ফাংশন লিখবি, ঠিক আছে, তখন সেক্ষেত্রে ওই যে ধর যে ভেরিয়েবল গুলো তুই অ্যাড করছিস, মানে মনে কর তোর কোন একটা ইকুয়েশনে সাপোজ মনে কর দুটোই গেটার ইকুয়াল টু সাইন থাকলো, দুটো গেটার ইকুয়াল টু সাইন দিয়ে মনে কর তোর কোন একটা ইকুয়েশন দিল। তাহলে সেক্ষেত্রে তুই যখন ফেজ ওয়ানে সিমপ্লেক্স টেবিল মানে ড্র করার জন্য ফেজ ওয়ানে যখন অবজেক্টিভ ফাংশন লিখবি, তখন কিন্তু সেটা লিখতে হবে তোকে কি না, তখন কিন্তু ওই x1 x2 x3 যেগুলো থাকবে, সেই ভেরিয়েবল গুলো সব কিন্তু জিরো কোএফিসিয়েন্ট দিয়ে লিখতে হবে। তাহলে থাকবে কোনটা না, যে দুটো আর্টিফিশিয়াল ভেরিয়েবল তুই অ্যাড করবি গেটার ইকুয়াল টু সাইনের জন্য, সেই দুটো আর্টিফিশিয়াল ভেরিয়েবল তোকে -1 কোএফিসিয়েন্টে অবজেক্টিভ ফাংশনে লিখতে হবে। আর ফেজ টু তে কি করবি না, ফেজ টু তে যখন অবজেক্টিভ ফাংশন লিখবি, তখন অরিজিনাল যে অবজেক্টিভ ফাংশন তোকে কোশ্চেনে প্রোভাইড করবে, সেই অরিজিনাল অবজেক্টিভ ফাংশনে তোর জেডটাকে তোকে লিখতে হবে ফেজ টু এর জন্য। আর ফেজ ওয়ানের জন্য বললাম 0x1 বা x1 x2 x3 যেগুলো ধর থাকবে কনস্ট্যান্টেতে, সেগুলো সব জিরো কোএফিসিয়েন্টে অ্যাড হবে, বা স্ল্যাগ ভেরিয়েবল যদি থাকে সেগুলো জিরো কোএফিসিয়েন্টে অ্যাড হবে, সারপ্লাস ভেরিয়েবল থাকলে সেগুলো জিরো কোএফিসিয়েন্টে অ্যাড হবে। শুধু থাকবে কোনটা না, আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা। আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা অবজেক্টিভ ফাংশনেতে ফেজ ওয়ানেতে -1 কোএফিসিয়েন্টে তোকে অ্যাড করতে হবে। এবার এই গেল ফেজ ওয়ান আর ফেজ টু এর অবজেক্টিভ ফাংশন দুটো এইভাবে তোকে নিতে হবে। আর আরেকটা যেটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে তোর ফেজ ওয়ান থেকে কখন তুই ফেজ টু এতে যাবি, বা কখন বুঝবো, বা কখন আমরা ফেজ টু এতে যাওয়ার পারমিশন পাবো। না, সেক্ষেত্রে তোর কন্ডিশন হচ্ছে, মনে কর যদি ম্যাক্স জেড স্টারটা, ঠিক আছে, প্রথমে ফেজ ওয়ানেতে ম্যাক্স জেড স্টারটা ইজিক্যাল টু যদি মনে কর জিরো আসে, যেটা ম্যাক্সিমাম অঙ্কেতেই আসবে, ম্যাক্স জেড স্টার যদি জিরো হয়, এবং আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি মনে কর ফেজ ওয়ানে কোনো টেবিলে আইদার যদি থেকে যায়, অথবা যদি কোনো আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাপিয়ার না করে ফাইনাল বেসিসেতে, তাহলে সেক্ষেত্রে আমরা ফেজ টু এতে যাওয়ার পারমিশন পেয়ে যাব। তার মানে কি বললাম, ম্যাক্স জেড স্টারটাকে তোকে জিরো হতে হবে এবং তার সাথে
আর্টিফিশিয়াল ভেরিয়েবল থাকুক বা না থাকুক, থাকলেও ফেজ টুতে যেতে পারবো, না থাকলেও যদি কোনো আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি একটা থেকে যায় তাহলেও ফেজ টুয়ে যাওয়া যাবে। আর যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবল নাও থাকে টেবিলে, ফাইনাল টেবিলেতে, তাহলেও আমরা ফেজ টুতে যেতে পারবো। কিন্তু যদি মনে কর দেখা যায় যে ম্যাক্স জেড স্টারটা, যেটা অনেক অঙ্কেতে আসবে দেখবি, লেস দেন জিরো, ইকুয়াল টু জিরো হওয়ার বদলে ম্যাক্স জেড স্টারটা আমাদের যদি মনে কর লেস দেন জিরো আসে, এবং তার সাথে যদি অন্তত একটা অ্যাটলিস্ট ওয়ান আর্টিফিশিয়াল ভেরিয়েবল যদি প্রেজেন্ট থেকে যায়, কোথায় না ওই বেসিসে অ্যাট পজিটিভ লেভেলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এলপিপিটা কোনো ফিজিবল সলিউশন থাকবে না। তার মানে নো ফিজিবল সলিউশন থাকার কন্ডিশন কি পাচ্ছি টু ফেজ মেথডে, না সেক্ষেত্রে তোকে ম্যাক্স জেড স্টারটাকে লেস দেন জিরো হতে হবে। আর যদি অন্তত একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল ওই ফাইনাল বেসিসেতে যদি পজিটিভ লেভেলে যদি থেকে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই এলপিপিটার কোনো ফিজিবল সলিউশন থাকবে না, পজেসেস নো ফিজিবল সলিউশন। কি বললাম বোঝা গেছে কথাগুলো? তাহলে আমরা এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে দেখ। এরপরে প্রথম যে প্রবলেমটা, যে জিনিসগুলো বা যে কথাগুলো বললাম, এই কথাগুলো মাথায় রাখবি। এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমাদের এখানে মেনলি তিনটে টাইপের প্রবলেম আমি প্রথমে দেখাবো, ঠিক আছে? যে প্রবলেমেতে দেখাবো, প্রথম প্রবলেমটা দেখাবো যে যখন তোর ফিজিবল সলিউশন আছে বা অপটিমাল সলিউশন আমরা ডিটারমাইন করব, তারপরে এমন একটা প্রবলেম নেবো যেখানে কোনো ফিজিবল সলিউশন থাকবে না, ঠিক আছে? অর্থাৎ এই কন্ডিশনটা তখন আসবে ম্যাক্স জেড স্টারটা লেস দেন জিরো, এবং তার সাথে ওয়ান আর্টিফিশিয়াল ভেরিয়েবল কিন্তু ফেজ ওয়ানের টেবিলে থেকে যাবে। আর তারপরে আর একটা দেখাবো প্রবলেম যেখানে তোর আনবাউন্ডেড সলিউশন আসবে। আনবাউন্ডেড সলিউশনের ক্ষেত্রে যেরকম নিয়ম ছিল, ঠিক আছে, অর্থাৎ তোর আনবাউন্ডেড সলিউশন হলে ওই তোর কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট গুলো সমস্ত নেগেটিভ হবে, বা যদি কোনো জিরো এসে যায়, অর্থাৎ এক্স বি বাই এআইটাকে যখন বার করা যাবে না, ঠিক আছে, সেক্ষেত্রে যেমন আনবাউন্ডেড সলিউশনের ক্ষেত্রে দেখেছিলি সিমপ্লেক্স মেথড বা বিগ এম এর ক্ষেত্রে, এখানেও কিন্তু সেই একই কন্ডিশনই আছে। এখানে কন্ডিশনটা কিন্তু কোনো চেঞ্জ হবে না আনবাউন্ডেড সলিউশনের ক্ষেত্রে। সিমপ্লেক্স মেথড বা বিগ এম এতে যেমন আনবাউন্ডেড কন্ডিশন ছিল, এখানেও সেই একই কন্ডিশনই থাকবে এখানে। তাহলে তিনটে আলাদা আলাদা দেখ আমরা অঙ্ক নিচ্ছি যেখানে আলাদা আলাদা মানে জিনিস অকার করবে, ঠিক আছে? মানে প্রথম তিনটে টাইপ যা বললাম আজকে, সেই তিনটে টাইপের দেখ প্রবলেম নিচ্ছি। তাহলে প্রথম অঙ্কটা আজকে খাতায় লেখো, ইউজ টু ফেজ সিমপ্লেক্স মেথড টু সলভ। ফার্স্ট প্রবলেমটা এরকম লেখো, প্রবলেম ওয়ানে, ইউজ টু ফেজ সিমপ্লেক্স মেথড টু সলভ, ইউজ টু ফেজ সিমপ্লেক্স মেথড, use two phase simplex method to solve দিয়ে লিখবে, তলায় লিখবে মিনিমাইজ জেড ইজ ইকাল টু x1 প্লাস x2, মিনিমাইজ জেড ইজ ইকাল টু x1 প্লাস x2, তার তলায় লিখবে সাবজেক্ট টু লিখবে 2x1 প্লাস x2 গ্রেটার ইকুয়াল টু 4, তার তলায় লিখবে x1 প্লাস 7x2, x1 প্লাস 7x2 গ্রেটার ইকুয়াল টু 7, আর শেষে লিখবে x1 x2 গ্রেটার ইকুয়াল টু 0। প্রথম প্রবলেমটা আমরা এরকম নিলাম, দেখো। আচ্ছা, এখানে আরেকটা কথা যেটা বলা হয়নি আমার, সেটা হচ্ছে টু ফেজ সিমপ্লেক্স মেথডেও যদি মানে অরিজিনাল প্রবলেমটা মিনিমাইজেশন প্রবলেম থাকে, তাহলে প্রথমেই আগে সিমপ্লেক্স মেথড বা বিগ এম এ দেখেছিলে, প্রথমেই আগে এই মিনিমাইজেশনটাকে ম্যাক্সিমাইজেশনে কনভার্ট করে নিতে হবে। তাহলে এখানে লেখো অ্যান্সারটা এই হবে যে সিন্স দ্য গিভেন প্রবলেম ইজ অফ since the given problem আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে দেখো, সেই গিভেন প্রবলেমটা লেখো is that of minimizing the objective function, ঠিক আছে? গিভেন প্রবলেম ইজ দ্যাট অফ মিনিমাইজিং দ্য অবজেক্টিভ ফাংশন। তাহলে আমরা প্রথমে এটাকে আগে কনভার্ট করে নেবো, উই ফার্স্ট convert it into that of the
we first convert it into that of the maximization বা maximizing. We first convert it into that of the maximizing বা এরকম লেখো ল্যাঙ্গুয়েজটা, since the given problem is that of minimizing the objective function we first convert it এরকম লেখো to a, এরকম এটা কেটে দাও, we first convert it into a maximization problem বলে লেখো, maximization problem, ঠিক আছে। since the given problem is that of minimizing the objective function কমা দিয়ে বললাম we first convert it into a maximization problem। তাহলে আমরা দেখো লিখতে পারবো সেক্ষেত্রে কি হবে না, এখান থেকে দেখো লিখতে পারছি the given problem আমাদের given problemটা দেখো reduces to, therefore the given problem becomes বা reduces to max z star, ঠিক আছে, max z star। এই জিনিসটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো না, max z star ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যাবে দেখো মাইনাস অফ x1 মাইনাস অফ x2, তলায় লিখে নাও সাবজেক্ট টু যেমন কন্ডিশন আছে কন্ডিশনগুলো কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ 2x1 প্লাস x2 গেটার ইকুয়াল টু 4 আর x1 প্লাস 7x2 গেটার ইকুয়াল টু 7, x1 x2 গেটার ইকুয়াল টু 0। কন্ডিশন কিন্তু এখানে কোনোভাবে চেঞ্জ হবে না। তাহলে এবার দেখো যেহেতু দুটোই তোমার গেটার ইকুয়াল টু টাইপ আছে, তাহলে আমরা এখানে এবার ইন্ট্রোডিউস করছি নাও ইন্ট্রোডিউসিং। তাহলে প্রথমটার জন্য দেখো ধরে নিচ্ছি সারপ্লাস একটা আর আর্টিফিশিয়াল, এবং দ্বিতীয়টার জন্য দেখো সারপ্লাস এবং আর্টিফিশিয়াল ধরে নিচ্ছি। তাহলে ইন্ট্রোডিউসিং x3 and x5 as surplus variable, introducing x3 and x5 as surplus variable and এবং এর সাথে আর কি ধরবো x3 and x5 as surplus variable and পরেরটার জন্য ধরছি দেখো তোমার x3 and x5 as surplus variable এরকম লেখো for first and second in equation, for the first and second in equation and এই দুটোর জন্য আমরা and x4 and x5, সরি x5 হবে না, x5 ধরে ফেলেছি, x4, x6 as artificial variable কার জন্য ধরবো না, for the first and second in equation, for the first and second in equation, ঠিক আছে। তাহলে প্রথম ইন ইকুয়েশনটার জন্য x3 x5 টাকে প্রথমটার জন্য x3 আর x4 টাকে যথাক্রমে সারপ্লাস আর্টিফিশিয়াল ধরলাম, আর পরের ইন ইকুয়েশনটার জন্য যথাক্রমে x5 আর x6 টাকে সারপ্লাস এবং আর্টিফিশিয়াল ভেরিয়েবল ধরলাম। আচ্ছা এবার যেটা করব দেখো, তাহলে এখান থেকে দেন দ্য নিউ সিস্টেম অফ কনস্ট্যান্ট বিকামস কি হয়ে যাবে, দেন দ্য নিউ সিস্টেম অফ কনস্ট্যান্টস বিকামস, নতুন যে সিস্টেম অফ কনস্ট্যান্টটা সেটা কি আসবে না, নতুন সিস্টেম অফ কনস্ট্যান্ট বিকামস হয়ে যাবে দেখো 2x1 প্লাস x2 মাইনাস x3 আর হবে দেখো প্লাস x3 প্লাস x4 ইজ ইকুয়াল টু 4, আর তার তলায় হয়ে যাবে দেখো x1 প্লাস 7x2 মাইনাস x5 প্লাস x6 ইজ ইকুয়াল টু 7, এরকম আসবে দেখো, যেখানে আমরা xi-টা লিখে নিচ্ছি গেটার ইকুয়াল টু 0 সেমিকোলন দিয়ে i ইজ ইকুয়াল টু 1 2 3 ডট ডট দিয়ে 6। এবার দেখো আমরা ফেজ 1 এর জন্য আমরা অবজেক্টিভ ফাংশনটাকে এবার নেব। এবার লিখো, প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে নাও ফর দ্য ফেজ 1, now for the phase 1 we take
the objective function as, for phase 1 we take the objective function as, তাহলে বলো তো যে কথাগুলো বললাম আজকে প্রথমেই, তাহলে ফেজ 1 এর জন্য এখানে অবজেক্টিভ ফাংশনটাকে কিভাবে লিখবো? ফেজ 1 এর জন্য তাহলে তোমার অবজেক্টিভ ফাংশনটাকে কিভাবে লিখবো? ম্যাক্স জেড স্টার এটা সমান 0x1 প্লাস 0x2 প্লাস 0x3 প্লাস 0x5 মাইনাস x4 মাইনাস x6। লেখো এরকম লেখো, ফর দ্য ফেজ 1, for the phase 1 the auxiliary objective function, the auxiliary objective function, ঠিক আছে, the auxiliary objective function to be maximized for phase 1, the auxiliary objective function is to be maximized is given by যে তলায় লিখবে তাহলে ম্যাক্স জেড স্টার এটা সমান হয়ে যাবে 0x1 প্লাস 0x2 প্লাস 0x3 প্লাস, আর কি হবে, প্লাস হবে দেখো 0x3 হলো, আচ্ছা মাইনাস x4, ঠিক আছে, 0x3 মাইনাস x4 লিখবে। দাঁড়াও x4টা কি ধরেছিলাম বলো? x4টা আমাদের কি ছিল, তোমার আর্টিফিশিয়াল ছিল তাই তো, তাহলে হ্যাঁ মাইনাস x4, আর কি হবে প্লাস 0.x5, আর হবে দেখো মাইনাস x6, ঠিক আছে, এরকম হবে দেখো। সাবজেক্ট টু তলায় লিখে নেবে, সাবজেক্ট টু যে কন্ডিশন গুলো ছিল অর্থাৎ ওইগুলোই হবে 2x1 প্লাস x2 মাইনাস x3 প্লাস x4 ইজ ইকাল টু 4, আর শেষটা হয়ে যাবে দেখো x1 প্লাস 7x2 মাইনাস x5 প্লাস x6 ইজ ইকাল টু 7, আর তলায় লিখে নেবে xi গ্রেটার ইকুয়াল টু 0, যেখানে i ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে 6 পর্যন্ত। এবার তাহলে আমরা দেখো প্রথমে ফেজ 1 এর সিমপ্লেক্স টেবিলটা প্রথমে ড্র করছি, ঠিক আছে, তাহলে দেখা যাক ফেজ 1 এর সিমপ্লেক্স টেবিলটা কি রকম কি আসে। তাহলে এবার লিখে নাও, নাও উই ড্র দ্য সিমপ্লেক্স টেবিল, now we draw the simplex table for phase 1 as follows. Now we draw the simplex table, for phase 1 as follows. We draw the simplex table for phase 1 as follows. তাহলে ফেজ 1 এর দেখো সিমপ্লেক্স টেবিল যদি ড্র করা হয় তাহলে ঠিক যেমন আগের মতো করে আমরা ড্র করি সিমপ্লেক্স টেবিল, ঠিক সেইভাবে ড্র করবে। তাহলে দেখো কি আসবে এখানে, এটাকে সিবি এক্সবি A1 A2 A3 A4 A5 A6 পর্যন্ত যাবে দেখো, আর xb বাই ai ওটাও লিখে নেবে, যে দেখো কি আসছে এখানে ফেজ 1 এর সিমপ্লেক্স টেবিলটা A4 A5 আর হবে দেখো A6 xb বাই ai, আর শেষটা লিখে নেবে রিমার্কস বলে। তাহলে দেখো ফেজ 1 এর প্রথম ঘরেতে আমাদের xb ঘরেতে তাহলে কি কি লিখবো না, x4 ইজ ইকুয়াল টু হবে 4, আর x6 ইজ ইকুয়াল টু হবে 6, সরি x6 টা ছিল দেখো 7। আচ্ছা এবার দেখো তার করেসপন্ডিং এ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট গুলো কি রকম আসবে না, প্রথমটা হবে দেখো 2 1 মাইনাস 1, 2 1 মাইনাস 1, তারপর একটা 1 0 0, x6 সমান 7 এর করেসপন্ডিং এ দেখো কি হয়ে যাবে না, x6 সমান 7 এর করেসপন্ডিং এ দেখো পাচ্ছ 1 7 0 1 7 0, আর আসছে দেখো 0 মাইনাস 1
1, আর এদিকে দেখো পেয়ে যাবে -1 -1। আচ্ছা, নেট ইভালুয়েশনটা ক্যালকুলেট করে দেখবে জেড জে মাইনাস সি জে, আর এটা দেখো সি জে হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে দেখো মাথার উপরে তাহলে হবে 0 0 0, এটা -1, এটা 0, এটা -1। আচ্ছা, দিয়ে দেখো তোমরা জেড জে মাইনাস সি জে গুলো আগে ক্যালকুলেট করো, দিয়ে দেখো কি আসছে। জেড জে মাইনাস সি জে গুলো ক্যালকুলেট করে দেখো কি আসছে, তারপর বলবে। জেড জে মাইনাস সি যেগুলো বেরিয়েছে, জেড জে মাইনাস সি যেগুলো বলো কি কি বেরিয়েছে। -1, -1, -7, -7, 0, 0। প্রথমটা -1 কি করে হচ্ছে, কি সব বলছো? এটা -3 হচ্ছে। তারপর এটা আসছে -8, -3 -8। তারপর এটা হচ্ছে 1, -3 -8। তারপর এটা হচ্ছে 1, নাকি না ভুল হলো? এই কোএফিসিয়েন্ট গুলো ঠিকঠাক লিখলাম তো? 2 1 -1, কি কি লেখা হয়েছে দেখো, -3 -8। তারপর একটা দেখো 1, তারপর একটা কত আসছে 0, তারপর একটা 1, তারপর একটা 0। দেখো তো ঠিকঠাক লেখা হলো কিনা, দেখে নেবে একটু। এটা আসছে তো? প্রথমে কি সব বলছিলে? তাহলে এখান থেকে দেখো মোস্ট নেগেটিভ হচ্ছে -8টা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 4/1, মানে 4 হয়ে গেল। আর এটা হয়ে যাচ্ছে 7/7, মানে 1। তাহলে 1টা মিনিমাম রেশিও পাচ্ছি। তাহলে এখানে 7টা দেখো কি এলিমেন্ট পেয়ে গেলাম, 7টা কি এলিমেন্ট আসছে। তাহলে রিমার্কসের ঘরে লিখে নেবে আমরা ইন্ট্রোডিউস করব কাকে না, x2 কে ইন প্লেস অফ x6। উই ইন্ট্রোডিউস x2 ইন প্লেস অফ x6, রিমার্কসের ঘরটাতে লিখে নেবে উই ইন্ট্রোডিউস x2 ইন প্লেস অফ x6। তাহলে দেখো এর পরের টেবিলে x6 এর ঘরটাকে আমি অফ করে দেবো, আর x6 এর জায়গায় নিয়ে আসছি x2। তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1 1 এর 7, 1 0 0 -1 এর 7। আর সেকেন্ড টেবিলটা, সরি ফার্স্ট রোটা কত আসবে না, ফার্স্ট রোটায় দেখো এটাকে 0 করতে হবে। তাহলে r1 ড্যাশ ইজ ইকাল টু, অপারেশনটা হবে r1 ড্যাশ ইজ ইকাল টু r1 মাইনাস 1 এর 7 r2। তার মানে 4 -1 এর 7, 7 ইন্টু 1 এর 7, মানে এটা পেয়ে যাচ্ছ দেখো x4 ইজ ইকাল টু 3। তারপর একটা কত আসছে 2 -1 এর 7, মানে 13/7। এটা হয়ে যাচ্ছে 0 -1, এটা 1, এটা হয়ে যাচ্ছে +1 এর 7। আচ্ছা, সিবির ঘরটা হবে দেখো, সিবির ঘরগুলো x4 x2 -1 0। বার করো জেড জে মাইনাস সি জে নেট ইভালুয়েশন, আবার ক্যালকুলেট করে দেখো কত আসছে। জেড জে মাইনাস সি জে নেট ইভালুয়েশন দেখো, প্রথমটার জন্য পাচ্ছ কত -13/7। তারপরেরটার জন্য আসছে কত 0, তারপরেরটা 1। আচ্ছা, তারপরেরটা এটা দেখো বোধহয় 0 আসছে। আর শেষ ঘরটা এটা কত পাবে, এটা দেখো -1/7 আসছে কিনা দেখো তো। তাহলে এখান থেকে দেখো মোস্ট নেগেটিভ বুঝতেই পারছো, -13/7টা হয়ে যাচ্ছে মোস্ট নেগেটিভটা। তাহলে xb/ai যখন বার করব, তখন প্রথমটা পাচ্ছ দেখো 3/13/7, মানে তোমার হচ্ছে 21/13। এটা পেয়ে যাচ্ছ 21/13। আর তারপর একটা হয়ে যাচ্ছে দেখো 7, 1/1 এর 7, মানে 7। তার মানে 21/13টা দেখো
মিনিমাম রেশিও হচ্ছে, তাহলে 13/7টা হচ্ছে কি এলিমেন্ট, তাহলে রিমার্কসের ঘরে লিখে নেবে উই ইন্ট্রোডিউস x1 ইন প্লেস অফ x4, উই ইন্ট্রোডিউস x1 ইন প্লেস অফ x4, উই ইন্ট্রোডিউস x1 ইন প্লেস অফ x4। তাহলে সেক্ষেত্রে দেখো পেয়ে যাচ্ছ পরের টেবিলেতে x4 এর জায়গায় এলো x1 সমান, আর এটা এলো দেখো x2 ইজিক্যাল টু, তাহলে সেক্ষেত্রে কি পাবো না এটাকে দেখো 1 করতে হবে, তাহলে 7/13 দিয়ে গুণ করব, তাহলে 7/13 দিয়ে গুণ করলে এটা হবে দেখো 21/13, 21/13। আর কি পাবে বলো, আর কি হচ্ছে 21/13, এটা হয়ে যাচ্ছে দেখো 1, এটা 0, এটা -7/13, তাই তো 7/13 দিয়ে গুণ করছো মানে -7/13। আর তারপরের ঘরটা দেখো থাকছে না, ঠিক আছে, তারপরের ঘরটাকে কেটে দেবে, ফাঁকা রাখবে বা কেটে দেবে। আর শেষটা দেখো, শেষটা কত হচ্ছে বার করবে, 1/13, তারপরের ঘরটা আবার ফাঁকা থেকে যাচ্ছে। আচ্ছা এইখানে এবার এটাকে 0 করব, তাহলে এটাকে 0 করলে দেখো r2 ড্যাশ সমান অপারেশন হবে r2 মাইনাস, r2 ড্যাশ সমান r2 মাইনাস 1/13 r1, তাহলে 1 মাইনাস 3/13 মানে তোমার কত হচ্ছে 10/13, 10/13, তারপর একটা 0, তারপর একটা দেখো 1, তারপর একটা হবে কত 1/13, তারপরের ঘরটা দেখো অফ হয়েছে, ঠিক আছে, তার আর পরের ঘরটা কত হবে, এই ঘরটা, এইখানে এই ঘরটা বলবে কত আসছে, না মাইনাস কত বললে 14/91, তার মানে কেটে ছোট করলে কত হচ্ছে, হ্যাঁ -2/13, ঠিক আছে -2/13। এবার দেখো এখানে সিবির ঘরগুলো একটু লিখে নাও, সিবির ঘরে দেখো দুটোই 0 0 হবে। এবার নেট ইভালুয়েশনটা ক্যালকুলেট করো, দেখো এখানে নেট ইভালুয়েশন নন নেগেটিভ সব চলে আসবে, দেখো জেড জে মাইনাস সি জে করলে প্রথম ঘরটাতে কত আসছে বলবে, জেড জে মাইনাস সি জে প্রথম ঘরটা কত আসছে দেখো, প্রথম তিনটে ঘর দেখো 0 0 আসছে, প্রথম তিনটে ঘর পর পর দেখো 0 0 0 আসছে কিনা। আচ্ছা আর শেষের ঘরটা কত আসছে বলবে, শেষের ঘরটা দেখো 0 আসছে। তাহলে দেখো এবার খেয়াল করে এখানে কি দেখতে পাচ্ছ, না এখানে দেখতে পাচ্ছ দেখো অল জেড জে মাইনাস সি জে গুলো গ্রেটার ইকুয়াল টু 0, ঠিক আছে, এবং তার সাথে দেখো জেড স্টার যদি বার করি, জেড স্টার বার করলে দেখো সেটাও তোমার 0 চলে আসছে, বলতে পারবো দেখো তো ম্যাক্স জেড স্টার বার করলে এই যে ম্যাক্স জেড স্টার 0 চলে আসবে। তাহলে আমরা এখান থেকে দেখো, এবং তার সাথে এটাও বলতে পারি যে কোনো আর্টিফিশিয়াল ভেরিয়েবলও তোমার ফাইনাল টেবিলে ফেজ 1 এর ফাইনাল টেবিলে দেখো অ্যাপিয়ার করছে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো না ফেজ 2 তে যাওয়ার যে পারমিশন সেই পারমিশন আমরা পেয়ে যাচ্ছি দেখো এখান থেকে। তাহলে আমরা এরপরে ফেজ 2 এর টেবিল ড্র করব, তাহলে এখান থেকে লিখবে এরপর হেয়ার অল জেড জে মাইনাস সি জে, here all zj minus cj greater equal to 0, here zj minus cj greater equal to 0 for all j, and also and also and also max z star is equal to 0, and also max z star is equal to 0, and no artificial variable appears, and no artificial variable এর সাথে লিখবে, and no artificial variable appears, no artificial variable appears in the basis, and also no artificial variable appears in the basis in the final table of phase 1, in the final table
in the final table of phase 1, and also no artificial variable appears in the basis in the final table of phase 1. তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব না, therefore we then pass on to the phase 2. Therefore we then pass on to pass pass on to phase 2. Therefore we then pass on to the phase 2 where the objective function is. Therefore we then pass on to phase 2 where comma দিয়ে লিখবে the objective function is, where the objective function is therefore we then pass on to phase 2 where the objective function is. তাহলে বলো তো সেক্ষেত্রে আমাদের অবজেক্টিভ ফাংশনটা কি নেব, কি বললাম আজকে প্রথমেই, এখানে যখন ফেজ 2 এ যাওয়ার পারমিশন পেয়ে যাচ্ছি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ফেজ 2 এ যাওয়ার পারমিশন যখনই পেয়ে যাচ্ছি তাহলে সেক্ষেত্রে ফেজ 2 এ অবজেক্টিভ ফাংশনটা কি হবে বলো। ফেজ 2 এর ক্ষেত্রে অবজেক্টিভ ফাংশনটা কি নিতে হবে তাহলে, max of z star সমান -x1 -x2। হ্যাঁ বলো আরেকবার কি বললে বলো। max of z star সমান -x1 -x2। হ্যাঁ, max of z star is equal to minus of x1 minus of x2, ঠিকই বলেছো। তাহলে বা এরকম লেখো, বাকিগুলোকেও লিখে নেবে, শুধু -x1 -x2 না বলে বাকিগুলোকেও এখানে মেনশন করে দেবে, ঠিক আছে। বাকিগুলো মানে ওই যেগুলো থাকছে তোমার এরকম লেখো, therefore we then pass on to phase 2 where the objective function is, দিয়ে লেখো z star is equal to minus of x1 minus of x2, এই যে আর কি লিখবো, আর হবে দেখো প্লাস 0.x3 প্লাস 0.x5 মাইনাস অফ x1 মাইনাস অফ x2 প্লাস 0.x3 প্লাস 0.x5। এবার এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 0.x3 0.x5 এই দুটো কেন নিলাম না। দেখো ফেজ 2 এর যখন আমাদের ইনিশিয়াল টেবিলটা ড্র করব, ঠিক আছে, ফেজ 2 এর যখন প্রথম টেবিলটা ড্র করব সেই প্রথম টেবিলটা হবে ফেজ 1 এর যেটা শেষ টেবিল ছিল। কি বললাম বুঝেছো, ফেজ 2 এর যখন ইনিশিয়াল টেবিল ড্র করব সেই ইনিশিয়াল টেবিলটা হবে ফেজ 1 এর শেষ টেবিলটা। সেই জন্য ফেজ 1 এর দেখো শেষ টেবিলে আমাদের মাথার উপরে কি কি ছিল, মানে কার কার ঘর এখানে করেছিলে, মনে করে দেখো কার কার ঘর ছিল বা কি কি ছিল ওখানে ফেজ 1 এতে। দেখো x1 x2 x3 আর x5 এর ঘরগুলোই আছে, দেখো আছে। তাহলে এখানে লেখো এর পরের টেবিলে লেখো, এর পরে এরকম লেখো, নাও প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে, নাও using the optimum simplex table, of phase 1, phase 1 এর তোমার অপটিমাম সিমপ্লেক্স টেবিলটা মানে শেষ টেবিলটা আর কি, অপটিমাম সিমপ্লেক্স টেবিল অফ ফেজ 1 কমা দিয়ে লিখবে দ্য ফার্স্ট সিমপ্লেক্স টেবিল কার না অফ ফেজ 2 is constructed as follows,
using the optimum simplex table of phase 1, the first simplex table of phase 2 is constructed as follows. তাহলে দেখো আমরা প্রথম যে সিমপ্লেক্স টেবিলটা ফেজ 2 এর নেব সেটা কাকে কাজে লাগাবো না ইউজিং দ্য অপটিমাম সিমপ্লেক্স টেবিল অফ ফেজ 1। অপটিমাম সিমপ্লেক্স টেবিল মানে ওই যেটা ফাইনাল ইটারেশন করে ফেজ 1 এতে যেটা পেয়েছিলে সেই টেবিলটা এখানে তোমাকে কাজে লাগাবো। তাহলে অর্থাৎ যে স্টেপেতে তোমার অপটিমাম বেসিক ফিজিবল সলিউশনটা ওই অক্সিলারি এলপিপিটা অ্যাটেন্ড করেছিল মানে শেষ টেবিলটা। তার মানে দেখো এখান থেকে তাহলে ফেজ 2 এর প্রথম টেবিলটা ঠিক আগে টেবিলটা থেকে দেখে লিখে নেবে, যেমন আছে অ্যাজ ইট ইজ দেখে লিখে নেবে, শুধু চেঞ্জটা হবে কোথায় না সিবির ঘরটা A1 এখানে রাখবে, A2 কে রাখবে, A3 কে রাখবে আর A5 কে রাখবে। A1 A2 A3 আর A5 এই জিনিসগুলো থাকবে দেখো। তাহলে এখানে দেখো এক্সবির ঘরেতে কি কি লিখবো না এক্সবির ঘরেতে দেখো শেষ টেবিলে আমাদের ছিল x1 = 21/13 আর x2 = ছিল দেখো 10/13। এবার তার করসপন্ডিং এ দেখো ভ্যালু গুলো ছিল আমাদের 1 0 আর কি ছিল বলো -7/13 আর A5 এ ছিল দেখো 1/13 আর x2 = 10/13 করসপন্ডিং এ দেখো ছিল 0 1 আর ছিল দেখো 1/13 আর শেষটা ছিল বোধহয় দেখো -2/13। আর সিবির ঘরটা দেখো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সিবির ঘরটা তখন কত হবে -1 -1। আর এইখানে দেখো সিজে ঘরটাকে টেনে নেবে, যেমন ছিল সিজেটা হয়ে যাবে দেখো তোমার মাথার উপরে -1 -1 0 0। আচ্ছা এবার দেখো নেট ইভালুয়েশনটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে নেট ইভালুয়েশন কি পাবে দেখো জেড জে মাইনাস সিজেটা কি আসবে, জেড জে মাইনাস সিজে নেট ইভালুয়েশন দেখো এখানে কি পাবে বার করো নেট ইভালুয়েশন গুলো। হচ্ছে প্রথম দুটো দেখো 0, তারপরে দুটো 6/13 একটা 6/13 আর তারপরেরটা বলো 1/13। তার মানে দেখো এখানে তোমার অপটিমালিটি কন্ডিশন দেখো স্যাটিসফাই হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে লিখবে দেয়ারফর এরকম লেখো সিন্স all zj minus cj greater equal to 0, since all zj minus cj greater equal to 0, since all zj minus cj greater equal to 0, therefore an optimum basic feasible solution to the given LPP, therefore an optimum basic feasible solution of the given LPP has been attained. Therefore an optimum basic feasible solution of the given LPP has been attained, and the required optimal solution is এবং সেক্ষেত্রে দেখো required optimal solutionটা কি পেয়ে যাবে, and therefore the required optimal solution is x1 = 21/13, x2 = 10/13, and the required optimal solution is x1 = 21/13 আর x2 = দেখো 10/13 and z min টা এখানে লিখে দাও একবারে, ম্যাক্স জেড স্টার না লিখে একবারে z min লিখছি। z min টা কত হবে তাহলে বলো, z min = বলো 31/13, z min টা দেখো 31/13 পেয়ে গেলে। তাহলে এইখানে দেখো আমাদের টু ফেজ সিমপ্লেক্স মেথডের প্রথম প্রবলেমটা কমপ্লিট হলো। দেখো